সমস্যা নাই, দেখি লাইভে কিভাবে আসছে। ওকে, আগে আসুক, দেন তারপর আমরা কথাবার্তা বলি। অলরেডি কয়জন? দুইজন দেখতেছে নাকি? দুজন মনে হয় আছে লাইনে। ইমরান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুমি তো ফোকাস থেকে বের হয়ে গেছো। আরে না, কোন সময় আবার আমার সারাক্ষণ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। এখন নতুন কাউরে দেখুক, সমস্যা নাই। হোক আস্তে আস্তে, তারপর আমরা শুরু করব কথাবার্তা। তোমরা যদি গান শুনতে চাও তাহলে জয়েন করো, আর যদি গান শুনতে না চাও তাহলে জয়েন করো না। দেখি আসাদ মনে হয় আর একটু পিছনে আসলে সরে আসবো। দুইজনের ইয়েটা ভালো ইয়েটা। আর আমি একটু দূরেই আছি, সমস্যা নেই। ওরা তো সারাক্ষণই আমারে দেখে। আরে না, তুমি তোমার জায়গায় তুমি থাকবা। আমি তো দাও তো অ্যাকোস্টিকটা। ট্র্যাপ ব্যান্ডের স্বার্থপর গানটা শুনতে চাই। এটা কে দিছে? ইমরান। দাও অ্যাকোস্টিক দাও। থ্যাংক ইউ। ভালো গান। অনেকদিন পর আমি লিস্টে গান নিয়ে চিন্তা ভাবনায় ছিলাম যে কি দিয়ে কি করব। স্বার্থপর না কে বুঝলে একটা সময় এত ছাদে গাওয়া হয়েছে। স্বার্থপর আল্লাহ, মানে আড্ডাই শুরুই তো মনে হয় স্বার্থপর দিয়ে এরকম একটা অবস্থা ছিল, তাই তো মনে হয়। চাইলে তুমি মনে হয় অনেকে ঈশ্বরটাও তো ঈশ্বর গানটা ওই দিন আমার খুব মনে পড়ছে যে ঈশ্বর গানটা চমৎকার একটা গান। ঈশ্বর গানটা আসলে তো আমরাও প্র্যাকটিস করছি, আমরা প্রচুর প্র্যাকটিস করছি। আমাদের অন্য লাইট দিয়ে দিব, লাইট লাগবে? আই এম ফাইন। না এই দেখো, ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি দেখবে? ডার্ক আছে, তারপর যদি মনে করে না আই এম ফাইন। আমার কিন্তু কোনো সমস্যা নেই আছে এখন। মানে তোমার দেখো লাইট লাগলে বলো। আমার না একদমই দরকার নেই, আমার মনে হয় ফাইন এনাফ। দেন স্বার্থপরটা, তারপরে লোকজন কমে গেছে তো, লোকজন বেশি আসলে তারপরে চিন্তা করবো যে কই। মেসেজ তো আমি দেখতে পারি না, তুমি দেখো তো মেসেজ গুলো কি কি দেয়। কি তোমার কি চোখে সমস্যা আছে নাকি? আরে বলো কি, চোখে কম দেখি এখন, আমার তো ইদানিং বয়স হয়ে গেছে না। আমার তো ইদানিং কাছেরটাই সমস্যা হওয়া শুরু হয়েছে। শেষ, মানে ডাক্তার বলছে এখন না, প্লাসে চলে গেলা, কয়েকদিন পরে নিতে হবে। প্লাসে চলে গেলা তাহলে। আর কত? 21 বছর হয়ে গেছে। 21 বছর হয়ে গেছে। 21 বছর তো চশমার বয়স তো 26 বছর। চশমার বয়স 26 বছর হয়ে গেছে। লোকজন নাই, লোকজন থাকলে সেটা বুঝতে পারবো। কারো কোনো রিকোয়েস্ট থাকলে দেখি। গাও দেই, স্বার্থপরটা গাও, একজন রিকোয়েস্ট করছে। ক্রেজি কল টু মি, অনেক একটা সার্কেল দাও। এই গান আমি আর আসাদ না হইলেও মনে হয় 10 বছর পরে করতেছি। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি? হবি যদি নাও ভাসিয়ে দেশান্ত, পাথরে বুকে ফুল কেন ফোটালি? চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি? হবি যদি নাও ভাসিয়ে দেশান্ত, পাথরে বুকে ফুল কেন ফোটালি?
সেখানে করে বিচরণ দুঃখের নিবাস। ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশের জমিনে নীল বেদনা। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি? ভুলে গেছি তো, অনেক বছর ধরে বাজে না তো। চাপে কি অর্থ? জানি না কোন প্রহরে হয়েছিল যে পরিচয়, কি পেলাম কি হারালাম সে তো এক সংশয়। নীরবে আড়াল থেকে করেছি যে শত বিনয়, সেই তুমি হারালে ঠিকই সে কি নয় বিস্ময়। ও আমারই সীমানা সে তো তোর ছায়া। ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস। ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশের জমিনে নীল বেদনা। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি? থ্যাংক ইউ। অনেক বছর পরে গাই তো আচ্ছা, আসলে text লিরিকও গুলো একটু মনে নেই। পড়ো, দেখি, আমি তো আচ্ছা, চোখে লিরিকের দেখি মধ্যে না। এটা কি? পাওয়েল প্রিন্স প্রিন্স, লোডশেডিং এর সময় পাড়ার বন্ধু ব্যাচ লোডশেডিং এর ছোট সব ব্যাচ সময় সব মিলে এটা তো ছেঁকা খাওয়ার জন্য স্বার্থপর সবচেয়ে গাইতো। বড় বড় গান ছিল। আচ্ছা, আমি আর ওই বলছে, প্রিন্স বলছে ঈশ্বর আর আজবের রিকোয়েস্ট থাকলো, খাইছে আয় সর্বনাশ, সব ভুলে গেছি, সব কিন্তু ভুলে গেছি। আরেকটা মিনিট, আমি ঈশ্বর একটু- আজব স্বার্থপর আসলে এগুলা আমরা আমাদের গানগুলা ক্রিয়েট করার আগের গান, হঠাৎ করে মানে যদি- আমরা এগুলা আমরাও প্র্যাকটিস করতাম আর কি শুরুর দিকে ইয়ে যখন করবো না? নিজের Sync গিটার off করে শিখতাম। দিই, যদি কল আসে তাহলে তো সমস্যা। কোনটা আছে? দেখি তো একটু। না, কি আছে? না না, একটা মিনিট একটু। আসিতো না আচ্ছা হ্যাঁ, নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে। নেটে। লাইভে কি আছে নাকি কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে? সমস্যা নেই। আচ্ছা, প্রিন্স বলতেছিল যে পাড়ার সবকিছুতে না ঈশ্বর আজব। ঈশ্বর গাও তো দুই লাইন। ঈশ্বর সাউন্ড কেমন? আচ্ছা জিজ্ঞেস করি আগে, সাউন্ড কেমন? তোমরা সাউন্ড কেমন পাচ্ছ? আমি নিজেই তো দেখতে পারি। তোমরা সাউন্ড কেমন পাচ্ছ? আমি নিজেই তো দেখতে পারি। তোমরা সাউন্ড কেমন পাচ্ছ? আসলে টাইমিংটাও এমন যে ক্লিয়ার, ওকে। টাইমিংটাও এমন হয়তো বা বাসায় সবাই ব্যস্ত থাকে। ব্যস্ত থাকতেই পারে, ওটা কোনো সমস্যা নেই। আমাদের আসলে আরো লেট নাইটে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের তো উপায় নাই, আমাদের তো আমরা তো টাইম পাবো না। সমস্যা নেই, তোমরা যা রিকোয়েস্ট করো সব গাবো, যাও। পারি আর না পারি, দুই লাইন আমি হইলেও আবার গাবো। না পারলে গাইতে পারি না। দুই লাইন হইলেও গাবো, যাও। সমস্যা নেই, রবিন হিন্দি গানও গাইতে হবে, না, বুঝছো? মাথা নষ্ট হয়েছে, হিন্দি গান আমি জীবনে গাইছি। আচ্ছা, আমরা তো স্বার্থপর করলাম, দেন একটা রিকোয়েস্ট আরো দুইটা, যেটা ওইটা তো একটা করতে পারি, ঈশ্বরটা করি। হ্যাঁ, ঈশ্বরটা করা যেতে পারে। ঈশ্বরটা করো, মনে আছে তো? প্লিজ দাও।
ওকে হবে দাও একটা স্টার্টিং সাইকেল প্লাগিং দাও করতে আগে। হবে নাকি? না না এত কিছু লাগে না। এবার নাকি না? আসো। ঈশ্বর নামে আছেন যিনি, তিনি সদা বহমান। আমি ভোরের আলোর মাঝে তার রূপ দেখেছি, দেখেছি, দেখেছি। সুখ সুখ করে পাগল সবাই, দুঃখের খোঁজ নেই। আমি কষ্টকে আমার সঙ্গী করে পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আহা হা, সবই যে তারি ছলনা। আহা হা, সবই যে তারি ছলনা। আহা হা, সবই যে তারি ছলনা। আর তো পাই না। বাজাও তারপর এটা একটা second। এটা চলে গেল? শুনিনি আমি এমন মন্ত্র কোনো, যাহার ভেতরে না রে না লুকিয়ে আছে সুখ দেবতা যার অসীম ক্ষমতা। শুনিনি আমি এমন মন্ত্র কোনো, যাহার ভেতরে না রে না লুকিয়ে আছে সুখ দেবতা যার অসীম ক্ষমতা। সবই যে তারি ছলনা। আহা হা, সবই যে তারি ছলনা। আহা হা, সবই যে তারি ছলনা। সহে না যাতনা, সহে না যাতনা, সহে না যাতনা। সহে না যাতনা, সহে না যাতনা, সহে না যাতনা। সহে না যাতনা, সহে না যাতনা, সহে না যাতনা। থ্যাংক ইউ। এটা ওই সেই 2004 এ মনে লাস্ট করা। এই দাও পিক আমি দাও। তো লিরিক ছাড়া বাড়িতে লিরিক মনে আছে, হাতে ব্যথা করতেছে। লিরিক মনে আছে যে হ্যাঁ, এটাই তো বিশাল জিনিস। আমি কিন্তু ইদানিং লিরিক ভুলে যাই। আমার তোমার তো লিরিক কখনোই মনে থাকতো না। এই আমি না, সবসময় না, মুখস্থ সবসময় লিরিক মনে- গাইছি। মনে থাকতো। এটা তো লাস্ট করছি মনে 2000 এই আচ্ছা 5-6 মনে হয়। ফার্স্ট শো ছিল 2003 এ না গায়ে হলুদে ওই যে কার ফ্রেন্ডের ওই মাহমুদপুরে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানেই তো মনে বাজানো করছি। শুরু তারপর করছিলাম। যে ফেনীর শোতে ফেনি তো উপলের মামা হ্যাঁ, এটা হ্যাঁ। আসলে সব একটু টেক্সট পড়ো আমরা একটু আড্ডা মারি। আরে সর্বনাশ আল্লাহ এত টেক্সট আসছে টেক্সট আসছে না কি? Text, text, আচ্ছা text, আচ্ছা text. ইমরান দেখো। হোসেন থ্যাংক ইউ। আমিম ওয়াচিং ক্লিয়ার। তাসনিম কবির বৃষ্টি ওয়াচিং। দীপন শর্মা ওয়াও থ্যাংক ইউ। তাসনিম কবির বৃষ্টি খুব সুন্দর থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর তুমি আসলে তো তোমারও গানের গাওয়াইতাম ও তো ভালো গান গায়। হ্যাঁ আমি ওদিন তো দেখলাম ভালো গান তোমার গায়। তোমার গ্রুপের মধ্যে তো খুব ভালো ভালো আরে, ভালো ভালো আমি post। চিন্তা করছি যে এগুলা আমি নিয়ে আবার একটা band ভয় করা করলাম, করবো। আমি তো বাজাইতে যাই না। রবিন ডে কত 21 বছর ধরে গিটার শিখাইতে পারি নাই আর কি শিখাবো আর পিচিরা শিখাইতে আছি। চিন্তা করছি ওদেরকে নিয়ে ব্যান্ড করা হবে। ওদেরকে নিয়েই করো এটা এই পিচিগুলোর অনেকগুলো ব্যান্ড হইব
স্কুল অফ রকের মতো হ্যাঁ। অনেকগুলো ব্যান্ড করে ফেলা হয়েছে, সবগুলো নিয়ে। বাইরে হয়ে যাবি, বাইরে হয়ে যা, আরেকটা আছে। আরেকটা আছে, অলটা। তখন ও মনে আছে যে ধরো আমি যখন খারাপ করতেছিলাম, ধরো প্র্যাকটিস করতেছি না কিংবা কোনোভাবে না, আসাদ ভাই এখন এই ভালোর জন্য একটা ওই তানিম ভাই কি কারো তখন চিন্তা করবে যে বেটার করতে হবে, থাকতে হলে ভালো করতে হবে, এই একটা অপশন। এই যে সমস্যা নেই, এখানে ধরো 70টার মতো স্টুডেন্ট পিছিয়ে পিছিয়ে আছে, ব্যান্ড করব, যে ভালো করবে সে থাকবে, যে ভালো করবে না সে ব্যাড হয়ে যাবে, তার অল্টার আছে। প্রিন্স মনে বলতেছে দা ট্র্যাপের শুরুর দিকের গল্প বলেন। এই আমি তো ফাউন্ডার, আসাদও ট্র্যাপের মেম্বার না, আমিও ট্র্যাপের মেম্বার না। ফাউন্ডার ছিল রাজীব ভাইয়া, শুদ্ধ ভাইয়া, তারা থাকলে বেটার হতো, মানে তাদের ফ্রেন্ডরা পরে ব্যাপার হচ্ছে রাজীব ভাইয়ের অনেক সিনিয়র ভাই আমাদের চেয়ে। আমি আর আসাদ একদম ছোটবেলার বন্ধু, আমরা একসাথে অনেক আমার বাসা পাশাপাশি, আমরা সারাদিন ক্রিকেট ব্যাডমিন্টন সবই আমরা যে আসলে গান বাজনা করবো কোনোদিন সেটা নিয়েই ভাবি নেই। ক্রিকেটার হওয়ার ইচ্ছা হ্যাঁ, ছিল। হঠাৎ করে মানে আসলে ক্রিকেটার হওয়ার মতন অনেক অনেক পরিশ্রম আমরা করছি শুরুর দিকে। আসাদ এখনো হয়তো মাঝে মাঝে খেলে, আর আমি সারাদিন ক্রিকেট খেলি অনলাইনে। আমার তো গ্রুপে এই যে নক করতেছে সারাক্ষণ। আর আমি তো ক্রিকেট খেলাটা অনেক শেষে টেক্সট খুলি না এই আচ্ছা 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 লাস্ট এটা ট্র্যাপের ব্যাপারে হচ্ছে গিয়ে যে রাজীব ভাইয়ের অনেক সিনিয়র ভাই আমাদের এলাকার সিনিয়র ভাই হিসেবে ছিলেন। ট্র্যাপের সবাইকে চেনার আগে আমরা রাজীব ভাইকেই চিনতাম। হ্যাঁ, এলাকার সিনিয়র ভাই, একসাথে আড্ডা দিলে ভাইয়াকে নিয়ে হয়তো বা গান বাজনা টুকটাক। আসাদের বাসার ছাদে অনেক বড় সার্কেল ছিল, আড্ডা। এটা বড় ভাইদের ফ্রেন্ড ছিল, ওনারাও রিকোয়েস্টে আসতো, আমাদেরও অনেক আগ্রহ। সবকিছু মিলায় দেখা গেছে যে ট্র্যাপ নিয়ে, ট্র্যাপের অনেক গান যেগুলো অ্যালবাম হওয়ার অনেক আগে থেকে আমরা, অ্যালবাম হওয়ার অনেক আগে থেকে আমরা ট্র্যাপের গানগুলো শুনতাম। যেমন স্বার্থপর ছিল, চাইলে তুমি জানতে পারো, এটা আমার খুব পছন্দের একটা গান। তো মনে আছে না রাজন ভাই খাতার মধ্যে লেখা থাকতো 98 এর দিকে, তাদের ভিতর এই আজকে ডায়েরি রবিন দেখতেছে বড় বড় করে লেখা, মানে গানগুলো সব বড় বড় করে লেখা, নিজের হাতের লেখা নিজেও বুঝি না। রবিন কোনো সমস্যা নেই, এইভাবেই তো লিখতে হতো, মানে আমরা দূর থেকে যেন কটটা দেখতে পারি। এবং মজার ঘটনা যে মানে এখন তো ইউটিউবে পাওয়া যাচ্ছে, আমি সেদিনও বলতেছিলাম যে আমাদের সময় কেউ বাজাচ্ছে কথা অমুক এলাকায় গেলাম আড্ডা মারতে, অমুক গিটার বাজাচ্ছে, কি কট বাজাচ্ছে, কি গান বাজাচ্ছে, গানের কটটা মুখস্থ করতাম, বাসায় এসে ট্রাই করতাম। যে বৃষ্টি বলছে অনলাইন ক্রিকেটে অনেক টাকা ইনকাম করে আছে। হ্যাঁ, ও তো আমার অ্যাকাউন্টসে জব করে, তো ওর কাছে সব টাকা রাখা হয়, হিসাব রাখে। যাক, একটা ইনসাইড ইনফরমেশন পাইলাম। তা আসাদের এই টাকা দিয়ে আমরা নেক্সটে বড় সড়ো কোনো প্রোগ্রাম করব। আরে বাপ রে বাপ, সমস্যা নাই, আমি এক রাতে 25 লাখ টাকা কামাইছি। ওরে বাবা বাবা, আমার অ্যাকাউন্টে হিসাব দেয় না কেন, ও তো জানে ভালো করে। তারপরে যেটা হইতো যে আমরা ওই কর্ডগুলি দেখতাম, তো এরকম অবস্থা, রাজন ভাইরা যখন বাজাতো এমনও সময় গেছে তারা খাতা উল্টা রাখতো, দেখতে দিবে না কি কর্ড, এরকম অবস্থা ছিল। রাজন ভাই, আদিল ভাইরা সবগুলোই। যাই হোক, ট্র্যাপের তো গানগুলি দেখা। মিলেনিয়ামে কি তুমি ছিলা? মিলেনিয়ামে আমি ছিলাম, তখন তো আমরা ব্যান্ডের শুরুর দিক, ছাদে সবাই যে রাতে ব্যান্ডের শুরুর দিক ফর্ম করলাম, তখন মানে তাদের সবাই গিটার বাজাতো। আরে বাবা রে বাবা, সবার হাতে গিটার। ব্যান্ডের শুরুর দিকের ঘটনাটা যদি বলি, আসাদ হয়তো বা জানেন। আমি শুরুর দিকের ঘটনাটা হচ্ছে গিয়ে আমি যখন কলেজে পড়ি, কলেজে পড়ার অবস্থাতে কলেজে গেলাম না, তাহলে কিন্তু আমার ভিডিও মনে করব। না 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 না, কলেজ ইয়ার আমিও বলবো না, তোমারে বললে তো আমারে তো আরো ধরবে। ও আমার সিনিয়র, আমি কিন্তু এই কোর্সে, হ্যাঁ আমি আসাদের সিনিয়র ফ্রেন্ড, আচ্ছা, তো ঘটনাটা হলো যে বাবু ভাইয়ের সাথে কলেজে যাওয়ার পরে, আমি রাইফেলস পাবলিকে পড়তাম, তো কলেজে যাওয়ার পরে তখনও তো কখনো ভাবিনি গান বাজনা করবো, পিছনের সিটে বসে বসে গান বাজনা করি। তো হঠাৎ করে একদিন অপরচুনিটি আসলো, কলেজে নবীন বরণের অনুষ্ঠানে ট্যালেন্ট শো এর প্রোগ্রাম করা হবে আর কি। তো বাবু ভাই গিটার বাজাইতো, এখন ট্যালেন্ট শোতে যার যার ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করতে হবে। ম্যাডামকে গিয়ে রিকোয়েস্ট করলাম, ম্যাডাম আমি তো বাজাইতে পারি না, আর ও তো গাবে না, তো আমরা দুইজন মিলে করতে পারি কি না। তো ম্যাডাম বললো যে ফাইন করো, দেখি আগে, আসো তোমরা দেখি আগে করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইয়ে, আমার লাইফের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম, কি জানি বিচ্ছিন্ন আবেগ ওয়ারফেজে। তো এইটা আমাকে অনেক হেল্প করছে। আমি যতদিনই মিউজিক করছি বা এখনো যদি মিউজিকের সাথে অল্প কম বেশ টাচে থাকি, এই গানটা আমাকে অনেক নস্টালজিক করে দেয়। এটাও কিন্তু প্রথম গান এটা। আচ্ছা, আমরা সেকেন্ড ক্লাসে বাবুর কাছে চলে গেছিলাম, মানে রাজীবের কাছে ক্লাস করতেছি, সেকেন্ড ক্লাসে বাবুর কাছে গেছি, ভাই আমার কর্ড দেন গানের।
কর্ডও যায় আমরা তো তখন বাজানো মানে সোজা কথা এক্সারসাইজ করতেছি হ্যাঁ ওইটার সময় আমি কর্ড চিন্তা করতেছি কারণ অমুকের কাছে কর্ড দেখি তমুকের কাছে কর্ড দেখি তো এরকম অবস্থা বাবু ভাই দিবে না প্রায় অনেকদিন ঘোরার পর পরে নাচর বন্ধ আমিও ছাড়ি না পর লাস্টে কর্ড নিয়ে আসছি একটা খাতা ছিল এখন ওই খাতাটা হারাই গেছে পরে তো ডায়েরিতে লিখে ডায়েরিও হারাইছে এখন আরেকটা ডায়েরি না বলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আবেগের কথা যখন মনে হলো আসাদ একটু বিচ্ছিন্ন আবেগটা করো তো ভুলে ওই দিন ভাবনা ভাই এর একটা লাইভ দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল বিচ্ছিন্ন লিরিকটা বের করতো আমি একটু কর্ডগুলি দেখে একদম প্রথম পেজ লালটা এইটাই আমার আবার একটা বদ অভ্যাস ছিল আমি কখনো লিরিক লিখতাম না লিরিক মানে আমার কোনো বই এই যে প্রথম পেজে ঠিক আছে এটা এই তো হ্যাঁ এইটাই আরে গাও দেখি আমার তো মুখস্থ তোমার কর্ড দেখতে হবে আরে বাবা কইতে আমি দেখতে পাচ্ছি না চুরি দেখি না তো দেখো বাজাও গাও একদিন আমি হেঁটে চলছি পথে একা আরে 2000 এর সময় চলে গেলাম ডায়েরি দেখে বাজাও হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি চারিদিকে আধার আধার আর আধার আধার আর অজ্ঞতা কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে না মলিন অহংকার কোন দিন আমি গাইব সেই গান যে গানে থাকবে সূর্য চোরার স্বচ্ছতা ভাই প্লিজ আল্লাহ তুমি লিরিক দেখছো দেখে ভুলে গেছো এমনি বাজাইলে ঠিকই বাজাইতা এই গানের কর্ড গুলো এখনো আমি পারি আর যাই হোক আমি গিটার বাজাইতে পারি না কিন্তু এই গানের কর্ডটা আর আমি আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে আমি কখনো গিটার টিউন করলে আমি এটার প্লাকিংটা আমি এই প্লাকিংটা দিয়ে আমি গিটার টিউন করতাম আমি টিউন সেট করি যে না টিউন ঠিক হয়েছে কিনা প্রত্যেকটা তার বাজে কিনা ওই যে ফার্স্টের দিকে ডিং 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 তো ওইটা দেখি মানে আসলে এই একটা গান কমল ভাইয়ের সলো এবং মজার ঘটনা এটা এই হিস্ট্রিটা জানেন এটা আমিও জানতাম না এটা যদি আমি রোড টু প্যারাডাইসের ফাইনালে মানে আমরা ওই প্যালেসের শোটা যদি না করতাম জানতাম না এই গানটা কিন্তু ইন ঢাকার ভয়েস মানে ভোকাল যে তুষার ভাইয়ের গাওয়া আমরা এতদিন ভাবতাম যে ভাবনা ভাইয়ের না এটা হচ্ছে তুষার ভাইয়ের গাওয়া রবিন জানতা না তুষার ভাইয়ের গাওয়া এটা এমন একটা ভিডিও আছে এবং এই ফার্স্ট কমল ভাইয়ের একটা মেলো একটা সলো যেটা খুব সুন্দর একটা সলো কমল ভাইয়ের মানে দৌড়াদৌড়ি টাইপের সলো ছিল এবং এটা টিউনটা হচ্ছে এই ইন্ডিয়াকে মানে তারা তো ফ্রেন্ড ওইটা তুষার ভাইয়ের গাওয়া ছিল ভোকালটা না বাবনা ভাইয়ের অনেকগুলো লাইভ এখনো দেখলে বোঝা যায় বাবনা ভাই তো এখনো মানে যেই সুন্দর ভয়েস এখনো যে যখনের মতন যখন মানে যখনের মতন গানের লিরিক তারপর ডি রকস্টারে থাকা অবস্থায় ইয়ের সাথে কথা হয়েছিল টিপু ভাইয়ের সাথে কথা হচ্ছিল ওই যে কোন গানটা জানি ওয়ারফেজের সাগরের বুকে অবাক ভালোবাসা লিরিকটা নিয়ে টিপু ভাই বলছিল যে বাবনা ভাই এই গানটা মানে সমুদ্রের পাড়ে বসে লিখছিল কক্সবাজারে মানে কক্সবাজারে ওনারা বেড়াতে গিয়ে তারপর ওনাদের মনে হয়েছে যে হঠাৎ করে হয়েছে যে ইয়ে করে এবং সমুদ্রের পাড়ে বসে যে লিরিকের ওই লাইনটাই বারবার মনে হচ্ছিল যে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে মানে কত কঠিন লাইন আমরা হয়তো খুব সোজা করে গেয়ে ফেলি যে থমকে দাঁড়িয়েছে মহাকাল মানে অন্যরকম জিনিস যে একটা সৌন্দর্যকে মানে একটা ভাষা দিয়ে কিভাবে প্রকাশ করা যায় অন্যরকম মনে নেই তারপরে যতটুকু পারে অল্প একটু জেগে থাক
বসে গিটার হাতে, নিস্তব্ধতা চলছে উন্মাদ ঝঙ্কারে কাঁদে অবাক সুখেরই কান্না, যেন চুনির পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় ভালোবাসা, ভালোবাসা। কত বছর পর? এই গান তো এই গানটা আমার করিও নাই। কখনোই করা আমরা হয়নি। তো কোনোদিন কখনোই করিও করা নাই। হয়নি। হঠাৎ করে মনে পড়লো। অনেক গান করা ছিল, এই ভাবনা অনেক ভাইয়ের কথা গান। বলতে বলতে গিয়ে এই কথাটা মনে আসলো। রবীন্দ্র আমার একসাথে কখনোই বাজানো হয়নি। এই গানটা আমরা কে? কি রাফিদ রিজওয়ান, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ রাফিদ। কি লিখছে? একটা স্মাইলি স্টেপে আচ্ছা, কিছু একটা আচ্ছা, দিছে, থ্যাংক ইউ। হুম। এই আর কি। তোমরা যা বলতেছো সেটাই তো বাজাচ্ছি, আর কোনো গান আছে? থ্যাংক ইউ রাফিদ। আসাদ কিন্তু দেখতে পায় না, আমার কিন্তু ওরে বলে দিতে হচ্ছে। জি রবিন, এইভাবে বললো না, তাহলে তো আমার কানা মনে করবে। এটা জানো যে কানারা কিন্তু খুব ভালো গিটারিস্ট হয়? এটা বলো। হ্যাঁ হ্যাঁ, যারা চোখে দেখে না আসলে গিটার বাজে, সবকিছুই আসলে প্র্যাকটিসের ইস্যু থাকে। যেমন আমি আজকে আসার আগে ভাবতেছিলাম যে অনেক বছর তো গাওয়া হয় না, আমি লাস্ট মনে হয় গিয়ে গেলাম আসাদের বাসাতে আসছিলাম আমি ওইটা আজকে just a fun, আজকে ওই যে okay. ফান করতে করতে আসাদের বাসায় আসছিলাম আমি গত নভেম্বরে। আমি দেখলাম নভেম্বরে এসে ওর এখানে বসে একটা না দুইটা গান গেয়ে গেছিলাম। তাও ওইটাও মনে হয় আমার 1 বছর পরে গাইছি। তো আসার পরে ভাবতেছি যে একটা সময় এমনও আছে যে মানে আমরা 30-35টা গানের লিস্ট নিয়ে শো করতে চলে গেছি, যে টানা শো করে নেমে গেছি, যে 35টা গান টানা শো করে নেমে গেছি। সমস্যা নেই, অথচ তোমাদের তোমাদেরকে রেস্ট দেওয়ার জন্য কিন্তু এখন- ডিজে আসছে। ডিজে আসার কারণে কিন্তু তোমরা রেস্টটা পাইছো, নাইলে তো ডিজে কাজটা করতা, যে 35টা 40টা গান করতা। তো তারপরে কি হলো যে আসলে প্র্যাকটিসে না থাকলে কোনো কিছু প্র্যাকটিসে না থাকলে হয় না। এই আমি যে জিনিসটা। এখন প্র্যাকটিস করতেছি, যে সব ভুলে গেছি। আসাদ তো তাও যেহেতু টিচিং প্রফেশনে, মিউজিক নিয়ে একটা টিচিং প্রফেশনের মধ্যে আছে, ফাইন, হি ইজ ডুইং ভেরি গুড। আমার মেয়েও শিখতেছে, ইনফ্যাক্ট আমার মেয়ে আমার মাঝে মাঝে বলে যে তুমি শিখো। আমার আসলে হয় নাই, মানে গিটার শিখতে হলে বা যে কোনো কিছু শিখতে হলে যে পরিমাণ ধৈর্য বা ডেডিকেশন লাগে, ওই জিনিসটা হয়তো বা আমার ছিল না। কেননা আসাদ আসলে সত্যি কথা বলতে, মানে আসাদের সামনাসামনি বলি, আসাদ যখন থেকে মিউজিক করে তারও মিনিমাম 2 বছর আগে থেকে আমি গান করি, রবিন আরো আগে থেকে মিনিমাম করে। 2 থেকে 3 বছর আগে থেকে আমি গান করি। তো আসাদ যখন গিটারটা শেখা শুরু করে, তার মানে আসাদ শেখার পরে আসাদ আজকে আসাদের আন্ডারে মানে মিনিমাম 100 স্টুডেন্ট, হয়তো বা অনেকে কন্টিনিউ করতেছে, অনেকে কন্টিনিউ করতেছে না, কি আরো বলো, অনেক এটা তো student 100 মানে 2008 এ যখন অফ করলাম তখনই তো 80 ছিল। না, সেটাই বলতেছি যে কেউ 100 তো কন্টিনিউ পুরোপুরি করতেছে, যে আছেই। মানে টোটালটা মিলাইলে হয়তো বা 300-400 স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। কিন্তু আমারে কোনোদিন ওরা গিটার শিখাইতে পারে না, আমার ইয়ে ছিল না, সেই ধৈর্য ছিল না, আবার সেই আউটপুট দেওয়ার মতন টাইমও আমি হয়তো বা ইয়ে করতে। ভাইয়া সন্ধ্যায় খাওয়া দাওয়া করায় নাই আপনাকে? আমার দেখে রবিন, মনে ওই যে, হয় না খাওয়া দাওয়া, বাদাম আছে, বাদাম বাই করো তো, বাদাম খাও। আমার দেখে মনে হয় না আমার খাওয়া দাওয়ার অভাব আছে। খাতে পিতে লোক, বাদাম আছে কিন্তু রবিন, আমি তো আমি ইয়ে ছিলাম, আমি জাস্ট ইফতার করে আসছি, রোজা ছিলাম আজকে। যে আসাদের এখানে টাইম দেওয়া ছিল আমার 8টায়, 8:30 এখানে আমি ফোন টাইমিং ছিল। দিতেছি, আমি চিন্তা করতেছি কি হ্যাঁ। সেলিব্রিটি মানুষ একটু দেরি তো করবেই। না টাইম টেবিল নিয়ে আলহামদুলিল্লাহ আমার আসাদ আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই জিনিসটা প্র্যাকটিসের কথা বলো। আমরা আসলে আমি যে সবার আগে টাইম চলে যেতাম। আমরা টাইম নিয়ে সব সময় কনসার্ন ছিলাম। আমরা কিন্তু আসলে যখন থেকে মিউজিক করি সেই সময়টাতে আমাদের হাতে কিন্তু কোনো মোবাইল ছিল না। টাইম ইজ টাইম। আমরা সকাল 10টায় টাইমিং দেওয়া থাকতো এবং 10টা বাজার 10 থেকে 15 প্রথম দিকে তো প্র্যাকটিস করতাম বাবু এর বাসার ছাদে, ওই যে এই ঘটনাটা বলো, পোলাপান হয়তো 5 জানে ফিট না। বাই 7 ফিটের একটা রুম হবে মনে হয়। 5 ফিটও না ওইটা রবিন, কি মানে বলো? এই পাশে যদি হয় 5 মানে এই পাশে 4 এই ফিট পাশে হবে, 5 ফিট, ওই পাশে হয়তো 6 থেকে 7 ফিট হবে। গিটার, হ্যাঁ। হ্যাঁ। তাও যেই সাইজের একটা রুম, এইটাতে আমাদের ড্রামসটা বসানোর পর ড্রামসটা যতটুকু জায়গা নিছে অতটুকু জায়গা আমাদের 3জন গিটারিস্ট, মানে বেসিস্ট, 2 গিটারিস্ট আর আমি, এই 4জন এই জায়গাটাতে দাঁড়াইতাম। কোনো প্রকার এসি ছিল না, আমরা আর AC তোষক দিয়ে ওয়াল আটকাইছিলাম। আশপাশের মানুষজনের মানে বিরক্তি, বাসার উপরে টিনের, মানে ওটার যেখানে পরে practice ড্রামসের করতাম, উপরে কিন্তু ওটার উপরে আমাদের টিনের কাঁথা, কাঁথা, হ্যাঁ, যে কাঁথা মানে ড্রামসের গায়ে উপরে, ওই কাঁথা দিয়ে ড্রামসের উপরে গায়ের কাঁথা দেয়া থাকতো যেন সাউন্ড কম হয়। ড্রামসের বালিশ দেওয়া থাকতো, ইয়েতে বেজের কিকে। মধ্যে বালিশ ঢোকানো থাকতো যেন ওইটাতে আওয়াজ কম হয়। ওরা
একটা কনসোলের ইয়ে দিয়ে আমাদের সনির দুইটা স্পিকার ছিল, সনির দুইটা স্পিকার আরে ওটা তো পরে, আগে তো এমদা বাজাইতাম, কি স্পিকার তো খালি গলায় গান গাইতাম। আর আমার অবস্থা ছিল সবচেয়ে বেশি করুন, মানে আমার একটা মাইক্রোফোন দিত না, কিন্তু খালি গলায় গাও। হ্যাঁ, আমি তো মানে রীতিমতো ওই ড্রামসের আওয়াজ, মেশিনের সাথে চিল্লাচিল্লি করো। ড্রামসের আওয়াজ, ইয়ের আওয়াজ ছাপায় আমার গান গাইতে হইতো। মানে আমি না, অনেক, তারপরেও কিন্তু রবিনের ভয়েস সবার উপরে থাকতো। হ্যাঁ, তো ওইটা করতে করতে বিশেষ করে লো অক্টেভে যে এমন গানগুলো type-এর হইতো message ওগুলা আমার আসলেই তখন কিছু কষ্ট হইতো। অনেক পরে গিয়ে আমি একটা অল্প দামের একটা মাইক্রোফোন কিনি, যেটা আসলে প্রফেশনাল কোনো মাইক্রোফোন না, কিন্তু তারপর ওইটা আমার রাখা দিতা, একটু মিউজিয়ামে রেখে দিতা। ওই মাইক্রোফোন জানি না আমি কি হইছে, ওই মাইক্রোফোন দিয়ে কোনো আউটপুট পাই নাই আমি কোনোদিন। আর মাইক্রোফোন, ওই মাইক্রোফোন দিয়ে যে বইলো না যে তোমার ভয়েস কিন্তু গিটারের উপরে ছিল, ইকো দেওয়া যায় বা ডিলে দেওয়া যায়, এই জিনিস আমি অনেক পরে শিখছি বা অনেক পরে জানছি, যখন আমরা মেইন প্র্যাকটিস প্যাডে গেছি। যে হ্যাঁ, আরে তখন তো দেখি যে আয় হায়, মানে সেই রকম লাগে তো। প্র্যাকটিস প্যাডে আর আধা ঘন্টা, বুঝছো? আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, লোকজন নাই, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো আড্ডা। আচ্ছা, ফাইন। হ্যাঁ, না ঠিকই আছে, কারণ আমারও তো যাইতে হবে, হ্যাঁ, অলরেডি 9টা বাজে। এখানে কে জানি একজন বাপ্পাদার পরিগান শুনতে চাইলো, কে নাম? সাইয়েদ আলিফ। মোহাম্মদ আলিফ। হ্যাঁ, পরিগান বাজাও, গাও। আসাদ মামা, গ্র্যান্ড মাস্টার কে লিখছে? রাফিদ। ও আচ্ছা, আচ্ছা, পড়ো বাকিগুলো, টেক্সট দেখতে। না এটাই ছিল। আর ওই যে বৃষ্টি বলছে তুমি আমার কিছু খাওয়া টাওয়া নাই, তুমি সন্ধ্যার দিকে নাকি, সন্ধ্যার দিকে নাকি খাওয়া দাওয়া করো। তিনটা ভর্তির বাদাম, তিনটাই ভর্তি বাদাম। খুলো দেখো, মানুষ তো বিশ্বাস করবে না। না, খাবার দাবার আছে এখানে, এই যে ভিতরে আছে, এটা আছে, এটা আছে, ওইটা আছে, মানে খাবারের অভাব নাই। দেখা দাও, এই যে বাদাম দেখা যাচ্ছে, খাবারের অভাব নাই আসাদের এখানে। আর আমি মাত্র খেয়েই ঢুকছি, যে কারণে আসাদ শুরুতেই আসার পরে জিজ্ঞাসা করছিল খাবো কিনা, তো আমি এই মুহূর্তে আসলে খাওয়ার মতন অবস্থা দাও। আচ্ছা, পরি যেহেতু বলছে, অনিক আছে মনে হয়, অনিক আসলো, থ্যাংক ইউ অনিক। আমার তো মনে হয় আমি আসাদ পরি গানও জীবনে করি নাই একসাথে। আমি তো বাজি নেই, কনসার্টে যা দেখছি। ওকে, ঠিক আছে, আমিও যতটুকু জানি ওটুকু এক প্রশ্ন করে না। আজ তোমার কোন খারাপ মেয়ে, তুমি আঙ্গনে বসে আছো, আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিঝির হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। খ্যাপ বাজায় দিতে পারবো। আমার অবস্থা খ্যাপ খাওয়ার মতো, যে টাই না নিয়ে যাও, কোনো সমস্যা নেই, যে কোনো গানে বাজায় দিতে পারবো। তবে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা হয়তোবা গান বাজনা করছি, যেটাই করছি, আমরা হয়তোবা গায়ে হলুদের শোতেও বাজেছি, বাট সিলেক্টিভ। আমরা কখনোই হিন্দি গান করি নাই। গায়ে হলুদের গান হিন্দি ছাড়া বের হয়ে আসা, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা অনেক কষ্ট করে বের হয়েছি ওই জায়গাগুলো থেকে। আর অবশ্য আমরা যাওয়ার আগে কন্ডিশন দিয়ে যেতাম, আমরা হিন্দি গান বাজাবো না, এবং আমার লাইফে ফার্স্ট শো। ওরাও যদি হয়তো যে হ্যাঁ না, রবিন হিন্দি গান গাবে না, যে আসাদ বা কেউ বাজায় দিবে, নো, আমার ব্যান্ডে থেকে। এটা হিন্দি গানের প্রতি ডিসরেসপেক্ট না, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে নিজেদের একটা এথিক্স বা নিজেদের একটা কি বলে, সোজা কথা হচ্ছে আমাদের নিজের ভাষাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। তো ওইটা করা। ইংলিশ কিছু গান করতাম আমরা, ইংলিশের মধ্যেও বেশ কিছু আমাদের ট্র্যাক ছিল, আমরা ইংলিশগুলো অনেক পরে করছি। হ্যাঁ, ইংলিশ আবার খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইংলিশ কিন্তু আমরা মানে মানুষ যেভাবে শুরু করে, অনেকে অনেক সোজা গান দিয়ে শুরু করে, আমরা খুব টাফ গান দিয়ে শুরু করছিলাম। আমাদের ফার্স্ট গান ছিল মামা আই এম কামিং হোম।
মামা আম কামিং হোম, এটা লাস্ট অজি প্লে অসবর্ন। করছি ওজি অসবর্নের। আমি এটা লাস্ট করা বলো তো। অজি অসবর্ন আমি এটা লাস্ট করছিলাম তোমার মনে আছে ইয়ের বাসায়, ওই যে মিরপুরে কি জানি ওনার নাম, মাসুদ ভাইয়ের বাসায়? না মাসুদ ভাইয়ের বাসায় না, আরে ওই যে শিক্ষা অধিদপ্তরে জব করে যে, ওনার গিটারও বাজায়, তোর ওনার নামও রবিন। মিরপুরে আমি ছিলাম। হ্যাঁ তুমি আমি গেছিলাম ওই যে জনতা হাউজিং এর ওইদিকে ওনার বাসার মধ্যে কি কথা, গিয়ে ভুলে গেছি। করছিলাম। আমি তো সহজে ভুলার কথা না। নামটা ভুলে গেলাম, অনিন্দর কাজিন। তাপস, হ্যাঁ 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 হ্যাঁ, তাপস ভাই। তাপস ভাইয়ের বাসায়, তাপস ভাইয়ের বাসাতে আমরা ইয়ে করছিলাম। Times have changed and times are strange. Here I come, but I ain't the same. Mama, I'm coming home. And time's gone by, seems to me you could have been a better friend to me. Mama, I'm coming home. Selfish lover drove me out and you have me hypnotized. Lost and found and turned around by the fire in your eyes. You made me cry, you told me a lie, but I can't stand to say goodbye. Mama, I'm coming home. I could be right, I could be wrong, and heart so bad it'd been so long. Mama, I'm coming home. Took me in, you drove me out, and you had me hypnotized. Lost and found and turned around by the fire in your eyes. I've seen the face 1,000 times, and every day we've been apart. And I don't care about the sunshine, yeah. 'Cause mama, mama, I'm coming home. I'm coming home. এটা একদম শুরুর দিকের অনেকদিন পরে আসাদের সাথে আসলে গান গাওয়ার চেয়ে স্মৃতিচারণটাই বেশি হচ্ছে, এবং আসলে আসছি সেটার জন্য। কি জানি এরকম না যাবে? হুম। দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ এইটা না 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 না। তা ছিঁড়ে যাবে। কি? এটা এটা মানে এটা কিন্তু খুবই কঠিন গান আসলে, দুইটা গিটার ছাড়া এই গানটা করা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ ওই যে কথা হচ্ছে যে আসলে একসাথে দুইটা গিটার দিয়েও এটার প্রপার টিউন বের করে নিয়ে আসা, ব্যালেন্স করা, দুইটা গিটার যদি ব্যালেন্সে না থাকে তাহলে হয় না। আমি হয়তো গিটার বাজাই না, কিন্তু হলো গিয়ে যে আমরা চেষ্টা করছি যে ব্যালেন্স টিউনে আসলে থাকার জন্য। ব্যালেন্স টিউনে যে আমরা যখনই স্টেজে উঠতাম আমাদের স্টেজে ব্যালেন্স করতে বেশ সময় লাগতো। আমরা প্র্যাকটিস প্যাডে ব্যালেন্স করে প্র্যাকটিস প্যাডে সেই মানে ভাইকিংস এর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস প্যাডে সবসময় যেটা হতো জাস্ট লাইভ কনসার্টে যে জিনিসটা, যেমন আমার মনিটর, শতবার মনিটর কিংবা সাইমনবার মনিটর, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নিতাম, যে জাস্ট মনে হচ্ছে যে আমরা স্টেজে বাজাচ্ছি। সেম জিনিসটা কিন্তু সেতারে ছিল, সেতারেও আমরা সেই জিনিসটা ফলো করি। লাইভ ফিলে বাজাতে হবে। সোজা কথা হচ্ছে আমি মিউজিকটার জন্য এনজয় করি। আমি এখন মিউজিক করতে আসলাম, আমাদের একটা আমাদের আরেকটা বদ অভ্যাস আছে, আমি জানি না অনেক মিউজিশিয়ানরা হয়তো আমার এটা নেগেটিভলি নিতে পারে। বদ অভ্যাস বলতে কি, যে আমি আমার মনিটর নিলাম মানে আমারটা উপরে উঠায় একদম সবার উপর দিয়ে চলবে, নো নেভার। মানে স্টেজে বা যে কোনো জায়গাতেই বাজাইতে হলে ব্যালেন্সে এমন অবস্থায় থাকতে হবে যেন আমি ওরটা শুনতেছি, ও আমারটা শুনতেছে, এবং একদম ইজি করে দেই, রেসপেক্টিং ইচ আদার। সবচেয়ে ইজিটা হচ্ছে আমি একটা গান শুনতে নিলে তো গান শুনলে যেটা হয় ওইটাই,
তুমি একটা গান শুনলে ড্রামসও পাচ্ছো, গিটারও পাচ্ছো, বেসও পাচ্ছো, কিবোর্ডও পাচ্ছো, তোমার ভোকালও পাচ্ছো, সোজা কথা মিক্সটা কেন? এইটা হচ্ছে মেন, যে আমি একটা গান শুনতেছি হেডফোনে, এইটার জন্য পুরো স্টেজে মনিটরটা থাকে, এটা হচ্ছে মেন, মানে মেন ফোকাসটা এখানে থাকতে হবে, যে এটা থাকলে তোমার আউটপুট ভালো আসবে ডেফিনেটলি। নয়েজ হয়ে গেলে কখনো আউটপুট আসবে না ভালো। মানে আমি যদি আসলে আমার নিজের গানের আউটপুট ঠিক করে না নিতে পারি, তাহলে বাইরের কেউ কি শুনতেছে, কেননা স্টেজের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দায়িত্ব আমার, আর আউটসাইডের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেটা মানে এটা সাউন্ড ইঞ্জিনিয়ার করবে। সাউন্ড ইঞ্জিনিয়ার ডেফিনেটলি বোথ সাইডে করে, কিন্তু স্টেজের এনভায়রনমেন্টটা কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার শুনতে পায় না। সাউন্ড ইঞ্জিনিয়ার আপনি মানে যে আমরা স্টেজে যারা আছি তারা স্টেজের আউটপুটটা শুনতে পাই, আমাদের এনভায়রনমেন্ট আমরা কোনটা বেশি লাগবে কোনটা কম লাগবে বলে আমরা চেয়ে নেব, আর একদম আউটসাইডে কোনটা অডিয়েন্সের কাছে যাবে সেইটা সাউন্ড ইঞ্জিনিয়ার ডিসাইড করবে। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট থাকে। মানে লাউড মিউজিক করলেই বা লাউড নিলেই যে সাউন্ড খুব ভালো আছে বা আমি খুব ভালো করতেছি, নট লাইক দ্যাট। কি কমেন্ট আছে? সাইদুল ভাই বলছে মামাম কামিং হোম, ওয়াও থ্যাংক ইউ। রাফিদ বলছে আমার তো তাসানের আলো গানটা শোনার ইচ্ছে হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত। যখন রিকোয়েস্ট, আমার মেয়েরও খুব পছন্দের গান, আমি গাইতে পারি আমি যদি পারি আমার আমার মেয়ে 2-3 দিন গাইছে, আমার আচ্ছা বাজাও তো, আমার মেয়ে হয়তো বা পরে এই লাইভটা দেখবে। হ্যাঁ, আমার মেয়ে ইভেন এই গান ওর খাতার মধ্যে লিখে রাখছে। আমি প্রথম দিকটা গাইতে পারবো, পরে টুক যাই না, এই এতটুকু কি গাবো না। তুমি আর তো কারো নাও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে দূরে রেখে স্মৃতির পাতায় শুধু রবে আমার, কেন আজ এত একাই আমি, আলো হয়ে দূরে তুমি, এটাই তো আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলোয় তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলোয় তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। এরকমই, যাই হোক, যতটুকু পারছি গেছি। থ্যাংক ইউ। এই গানটা হয়তো আমার মেয়ে পরে লাইভে দেখবে। বাবা তুমি গাও না, ওর এই গানটা একদম মানে আমি দেখছি ওই দিন খাতার মধ্যে, ও এখনো তো দাড়ি কমা বুঝে না কিন্তু লিখতে পারে। তো তুমি আর তো কারণ শুধু আমার যত দূরে দাড়ি কমা কিছু নাই, পুরা পৃষ্ঠা জুড়ে পুরাটা গান লিখছে ওর কাজিনের কাছ থেকে শুনে শুনে। তো ওর মনে হয় মুখস্থ পুরা গানটা, আমি পারি না। ওকে, আমরা গুড বাই বলতে পারি নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় কয়টা বাজে? 9:20 বাজে। ও আচ্ছা, 9:20 বাজে। আস্তে আস্তে আমাদের যাওয়ার দরকার, যাওয়ার সময় হয়ে আসতেছে। আর সেতারের হিস্ট্রি তো আসলে লম্বা হিস্ট্রি, আসলে এটা তো 1 ঘন্টায় হবে না, এটা তো 1 ঘন্টায়ও মনে হয় হবে না, কেননা সেতার অ্যাজ এ ব্যান্ড, বা আমরা যদি গ্রুপটা বলি, আসলে অ্যাজ এ ব্যান্ড হিসেবে বলা হচ্ছে, আমরা ব্যান্ডের নাম তো অনেক পরে দিছি। তো আমরা যেই গ্রুপটা ছিলাম, সেই গ্রুপটা আসাদের সাথে তো আমরা তো আসলে ওই ক্লাস 1-2 তে যখন পড়ি তখন থেকেই ফ্রেন্ড, হ্যাঁ, এলাকার মধ্যেই। তো ওইটা ছাড়া মিউজিক যখন মিউজিক স্টার্ট করছি আমরা 99-2000 এর দিকে। তো তারপর হচ্ছে যে সার্কেলটা ছিল, ওই সার্কেলটার সাথেই মোটামুটি করে আসছি, বিশেষ করে সেতারের গ্রুপটা এখনো তো কাউন্ট করলে প্রায় 22 ইয়ার্স, লম্বা সময়। তখন যে ছেলে জন্ম নিয়েছে ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, বুঝছো? অনেকে আছে
আসাদের বয়স বেশি না কিন্তু 98 তো এই আর কি না আজকে আসাদের ওই ডায়েরিটা দেখে নিজের কাছেও ভালো লাগলো। আসাদ ওই দিন ডায়েরিটা নিয়ে অনেক কিছু বলছে। এই ডায়েরিটার মধ্যে অনেক গান লেখা আছে। ওদিন যখন ও নামগুলা বলতেছিল তখন আমার মনে হচ্ছিল আরে আমি তো এইসব গান অনেকগুলা গান করছি, যে গানগুলো এখন হঠাৎ করে কেউ বললে, যে গানের কথা বললে আমি ভুলে যাই যে আসলে কোনটা গাবো। আচ্ছা অল্প অল্প করে কয়েকটা গায়া শেষ করে দিই। শেষ করে দেবো। এই বাংলাগুলি সব কি নিবা দেখো, কি করবা বলো, সেতারের গান করি একটা। করো, কোনটা করবা বলো, আমি তো ভুলে গেছি। আমি নিজেই ভুলে গেছি, দেখবো আমার ভয়েসই আমার আসে না। সেই তুমি আইয়ুব বাচ্চু ভাইয়ের গান অবশ্যই আমি করে যাব। আমি আজকে এসে আসাদরে আমি বলছি, আসাদ বলছে রবিন কোন গান করবা, আমি বলছি বাচ্চু ভাইয়ের গান করবো, বলছে বাচ্চু ভাইয়ের গান করবা। আমি বলছি না, বাচ্চু ভাইয়ের একটা গান করবোই, আর বাচ্চু ভাইয়ের যদি একটা গান সিলেক্ট হয় তাহলে অবশ্যই সেই তুমি। হ্যাঁ সেটা অবশ্যই থাকবে না, বাংলাদেশ করে দিই। হ্যাঁ বাচ্চু ভাইয়ের আরেকটা গান আমার খুব পছন্দ, আমার ধারণা আমরা খুব ভালো কভার করতাম এক সময়। আমি জানি না এখন কি বাংলাদেশ, আসলেই আমি এখনো অনেক ব্যান্ডের গান শুনি, বাংলাদেশ অনেক ব্যান্ডকে কভার করতে শুনি, কিন্তু স্টিল আমার মনে হয় আমরা আজ থেকে 15 বছর আগেও বাংলাদেশ অনেক ভালো। এই যে এরকম 15-20 এগুলো যদি করে, এগুলো তো প্লাস করতে করতে 100+ হয়ে যাবে, বুঝছো? এগুলো বাদ দাও না, আমরা বাচ্চু ভাইয়ের এই গানটা, বাংলাদেশ গানটা আই থিংক আমরা অনেক ভালো ব্যালেন্স এবং কভার করছে। আসলেই ভালো বাচ্চু ভাইয়ের অনেক গান এখন শেষ করতে পারবো না, সারা রাত পার হয়ে যাবে বাচ্চু ভাইয়ের গানগুলি যদি শেষ করি। আমারও তুলা আরো গাওয়া আছে। হ্যাঁ বাচ্চু ভাইয়ের অনেক গান গাওয়া আছে, বাচ্চু ভাইয়ের অনেক গান, ওগুলো আমরা আসলে স্টেজ প্রোগ্রাম কখনো করিও নাই। ওটা আমি আসাদ হয়তো বা ছাদে বসে বসে করছি, গান গাইছি। আমরা কি গতকাল রাতে করছিলাম কখনো? গতকাল রাতে মনে হয় কখনো করিনি। ঘুমভাঙা শহরে করছি। তারপরে যে ইয়ের গানটা করলাম না, ওই যে আজকে বলতেছে লোকজন কমে গেছে করছি আমরা। না লাইভে আসেনি ওটা, ওগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করছি, ওইগুলো নিয়ে আমরা লাইভে আসি নাই। হ্যাঁ আমি ভুলে গেছি। লিরিক ভুলে গেছি। আচ্ছা জামানা তুমি যদি লিরিক না পাও আমি গাইতে ভালো কথা বলছিস, আমারই তো সব লিরিক মুখস্থ আছে। আচ্ছা আমি ভুলে গেলে অসহায় একটি ছেলে, ঘর কোনো সমাজে কি ভুলে গেছি, স্বভাবের পড়ুয়া সেজে এলাকার দুর্ঘটনা থমথমে চারিদিক, সন্ধ্যাবেলায় দলাদলি রেশারেশি ফল ফুল, এলাকা এলোমেলো সবার জীবন, লোকজন কমে গেছে রাস্তাঘাটে, বাদুড়ি চলছে সমতালে, লোকজন কমে গেছে রাস্তাঘাটে, ধরাধরি চলছে সমানতালে। এই অবস্থায় লিরিকের অবস্থা। আমার একটা খুব আমি মনে করি আমার একটা খুব ভালো গুণ ছিল, সেটা হলো কি আমি লিরিক খুব ভালো মুখস্থ থাকতো। এত বলছি আমার খুব লিরিক মুখস্থ থাকতো, আমি লিরিক স্ট্যান্ডও রাখতাম না। আমরা খুব জেলাস ছিলাম এই কারণে যে আমি তো কমান্ডো ছিলাম, আমার কাঁধে প্রসেসরের ব্যাগ, এক হাতে আয়রন কোবরার ব্যাগ, এক হাতে সিম্বলসের ব্যাগ, আরেক হাতে গিটারের ব্যাগ ছিল আমার। আমি তো দুর্গা না যে আমার 10টা হাত, 2 হাতেই এত কিছু। রবিন হেলে দুলে চলে আসতো, হাতে কোনো কিছু নেই, মানে আমি এত কিছু ক্যারি করতাম, ও একটা মাইক্রোফোনও ক্যারি করেনি এত ভোকাল হিসেবে। ওরা অনেক বললাম যে লিরিক প্রিন্ট করো না, আমার তো মাথায় সব লিরিক। আর আমি লিরিক দেখলে আমার লিরিক উল্টাপাল্টা লাগতো, এটা আমার খুব বদ অভ্যাস ছিল। আমি গান শুনে যখন তুলতাম, তোলার পরে আমরা তো গান আসলে ম্যাক্সিমাম মানুষজনই শুনে তুলছি, এখনো হয়তো অনেকে শুনে তুলে। আমরা তো ক্যাসেটের দিয়ে করতাম, আমরা তো ক্যাসেট দিয়ে আসলে করতাম, যে টেনে তারপর করে সিডির হিসাব বা এগুলো তো অনেক পরে আসছে। তো
দেখা যায় যে ওই গানটা শোনার পরে একবার দুইবার আমার লিখলে মুখস্থ হয়ে যেত। আল্লাহ মোটামুটি গানের ব্যাপারে আমাকে এতটুকু মেধা দিছিল, আমি জানি না অন্য মেধা হয়তো বা অন্য কোথাও চলে গেছে, কিন্তু গানের ব্যাপারে যে এটা ছিল। আর লিরিক দেখলেই আমার উল্টাপাল্টা লাগতো। আমি যতবারই শো করছি, আমার প্রিভিয়াস কোনো শো বা ইয়ের যদি কোনো ক্লিপস কখনো পাওয়া যায়, তাহলেও দেখা যাবে যে আমার সামনে কোনো লিরিক স্ট্যান্ড নাই। আমি লিরিক স্ট্যান্ড নিয়ে গান গাইতে পারতাম না। আমাদের মনে থাকে না কি ডাল মার্কা মাথা নিয়ে আসি, মনে থাকে না। আসাদোরা আবার মানে অনেক সময় হয়তো লিরিক স্ট্যান্ডটা ওই কোণা দিয়ে রেখে আসতাম, ওরা টুকটাক যদি সুযোগ হইতো ওইদিকে রাখতাম, ওই প্রসেসরের উপর খাতা রেখে কর্ড টর্ড বা কিছু যদি দেখার কোনো ইস্যু থাকতো। এটা একদম শুরুর দিকে যখন মিউজিক করি। এরপর তো আসলে প্র্যাকটিস করতে করতে, যেহেতু প্র্যাকটিস করতে করতে সবারই মাথায় চলে আসে। ইভেন ব্যান্ডের একটা মজার ব্যাপার আছে যে যখন 5-6 মানুষ একসাথে অনেক দিন ধরে চলে, তখন দেখা যায় কি যে আসলে এরপরে আসাদ কি করবে এটা আমার মাথায় অটোমেটিক্যালি কাজ করে। আমি কি করব এটা অটোমেটিক্যালি আসাদের মাথায় কাজ করে। হ্যাঁ, আমরা 2011-তে ওই ডেন্টালের একটা শো করছিলাম আসাদ, রাইট, বিয়াম অডিটোরিয়ামে। আমার স্টিল খেয়াল আছে যে বিয়ামের অডিটোরিয়ামে আমরা বাচ্চু ভাইয়ের এলআরবির বাংলাদেশ গানটা করতেছি। তো শেষের দিকে গিয়ে হঠাৎ করে যখন মানে আমার বাংলাদেশ এইভাবে করে যখন শেষ হচ্ছে গানটা, তো আমি হঠাৎ করে আমার মাথায় কি হলো, আমি আসাদকে বললাম যে আসাদ কন্টিনিউ করো। আসাদ কন্টিনিউ করতেছে। বিপুল ছিল তখন সেকেন্ড গিটারে, সোহান ছিল মনে হয় তখন কিবোর্ডে, সোহান কিবোর্ডে ছিল, অমিত ছিল, আসাদ, আমি, আদিল ছিল বেইজে। আসাদরে বললাম, আসাদ আবার এটার পিছনে খুব ভালো একটা লিড আসাদের খুব সুন্দর তোলা ছিল। তো ওটা নরমালি আমরা ওই আমার বাংলাদেশ বলেই শুরু করে দিতাম। অনেক সময় আসাদ বাজাইতো, অনেক সময় বাজাইতো না। তো হঠাৎ করে আমার মনে হলো যে জিনিসটা ভালো লাগতেছে, আসাদ বাজাও। আসাদ জাস্ট কন্টিনিউ করতেছে, আমি ভয়েসে কন্টিনিউ করতেছি। আমরা জাস্ট আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ করতে করতে মানে তারপরে যে কখনো ভিডিওটা আসাদের কাছে আছে নাকি জানি না, আমার কাছে আছে। হ্যাঁ, ওইটার লাস্টে ভয়েসেও কিছু কাজ করছিলাম। ওগুলো ইনস্ট্যান্ট আসলে, ওগুলো যারা লাইভ করতে করতে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। ওভাবে করে আমরা অনেক শো আছে যেভাবে, আবার ভুলও করছি, ভুল করে একজন আরেকজনের দিকে তাকায়, তারপর আবার যে দিকেটা ওই দিক দিয়ে ইয়ে করে বাস চলে গেছি। কত মানে আসলে স্টেজে গেলে ভুল করা হয়, যতই পারফেকশনিস্ট হোক হয় আসলে ভুল হবে, ভুল হইলে। আর আমরা শো থেকে নামলে কেউ কোনোদিন আমাদেরকে বলতো না খারাপ হয়েছে, সবাই বলতো ভালো হয়েছে। পরে যখন আমরা ভিডিও দেখতাম একজন আরেকজনকে দোষারোপ করতে করতে এই জায়গায় ভুল করছে, ওই জায়গায় ভুল করছে কেন, এই অবস্থায় ড্রামারের স্টিক পড়ে গেছে, আচ্ছা তোমার তার কেন তখনই ছিল, তুমি এই জিনিস দিয়ে কেন ইয়ে করছো। আমরা মানিকগঞ্জের একটা শোতে গেছি, বিপুলের গিটারের তার ছিঁড়ে গেছে, বিপুলের গিটারের তার ছিঁড়ে গেছে। এবং ওই কোন গানটা আমার ঠিক খেয়াল নাই, ওই গানের মধ্যে জেমস ভাইয়ের কোনো একটা গান, ওই গানের মধ্যে লিড পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় এমন একটা কন্ডিশনে আমাদের তখন কিবোর্ডিস্ট ছিল সাগর ভাই। তো কিবোর্ডে একটা ব্যাকআপ তো আছেই, আমরা অনেক পরে জাস্ট গিটারের উপরে বেস করে ব্যান্ড করি, কিন্তু সাগর ভাই ছিল, সাগর ভাই ওই দিক দিয়ে করতেছে। লিড পোর্শনটা আসাদের করা ছিল না হয়তো, বা বিপুলেরই বাজানোর কথা ছিল। তো বিপুল যখন বাজানোর কথা ছিল, তখন বিপুল যে জিনিসটা করলো, আসাদ তো বুঝতেছে না যে কি করবে, আসাদ তো আসাদের কর্ড প্রোগ্রেশনে আছে। হঠাৎ করে বিপুল পিছন দিয়ে এসে আসাদকে এইভাবে হাতটা পিছন দিয়ে এনে আসাদ বিপুল হাতটা এনে সুন্দর মানে লিডটা আসাদের গিটারের মধ্যে বাজায় দিল। এই যে মানে আন্ডারস্ট্যান্ডিং, বিপুল যে তখন লিড বাজাবে, আসাদ যে আসলে কি করবে, হ্যাঁ, টোটাল জিনিসটা মানে এগুলা ওই যে স্টেজেরটা স্টেজ হয়ে যায়, ভুলগুলা স্টেজ যেখানেটা সেখানে হয়ে যায়। এইগুলাও 4-5 দিকের ঘটনা, এই আর কি। তো আসাদ, আমার মনে হয় আমরা অনেক সময় ধরে এখানে ইয়ে করছি। আমাদের মনে হয় হ্যাঁ শেষ করে দিয়ে তাড়াতাড়ি আসলে সেতারের ইতিহাস বলতে হলে 20 বছরের ইতিহাস বলতে হবে, বুঝছো? কেমনে 20 বছর, 23 বছর ফাইন, তবে মানে অ্যাজ এ ব্যান্ড ধরো যে মুভ করা, তার আগে তো ধরো যে পাড়া মহল্লায় ছাদে উঠে গান করছি, তখন আসলে ব্যান্ড ছিলাম না। তখন যে ব্যান্ড ছিলাম সেটা বলাটা ভুল। তখন আমরা 3-4 জন মেম্বার ছিলাম। তো তারপর তো আসাদ যেই দিন
আসাদের উপর যখন ফার্স্ট ইয়ার, সেটা আসাদ আগেও বলছে আমাদের একটা শোতে, হঠাৎ করে আমাদের মেইন গিটারিস্ট যে বাবু ভাই ছিল, বাবু ভাই চলে গেল, আসাদ আসলো। এখন আসাদের কাঁধের তারপর পরই মানে এক সপ্তাহের ভিতর মনে হয় আমাদের শো, মানে ওই মুহূর্তে আমরা নতুন গিটারিস্ট ডেকে শো করার মতো অবস্থা নেই। আসাদের উপরে রীতিমতো প্রেশার হলো 30টা গান তোলার, 30টা গান তুলতে হবে উইথ লিড কর্ড এবং সবকিছু। আমি বললাম 20টা, এখন জানলাম 30টা। 30টা গানের লিড কর্ড তুলতে হবে। ওই বেচারা পরের দিন প্র্যাকটিস, মানে যেই দিন হবে তার পরের দিন 5টা করে গান পর দিন ডান করতে হবে আমাদের এনি হাউ। আর মানে ও তখন একেবারেই হলো গিয়ে জাস্ট কর্ড প্রোগ্রেশনটা শেষ করে ও লিড হয়তো বা বাজাইলো 2-1টা গানের মধ্যে একদম মানে মেজর পোর্শনগুলো সত্যি কথা বলতে বাজাইতো না, কিন্তু ওই প্রেসারটা যে ও নিয়েছিল এবং ওই চ্যালেঞ্জটা নিতে পারার কারণে আমার মনে হয় যে ওর সেই জিতটা অনেক বড় ওর লাইফে কাজে দিয়েছে। হ্যাঁ, মাসুদ ভাইয়ের কাছে তখন যাইতো না, যাই না। আর মজার ব্যাপার হচ্ছে কি যে মাসুদ ভাই বা সেতু ভাই যারাই আছেন আমাদের ভাইয়ারা কিন্তু কখনো কর্ড দিত না, বাজায় না। অনেকে মনে করতে পারে যে আসাদ এই জিনিসটা করছে, বা অনেকের মনে হইতে পারে যে মাসুদ ভাই থাকাতে পেয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। ওনারা কখনোই আমাদেরকে দিত না। আমরাও সেই সময় আমি একটু শেয়ার করি। সেতুবের কাছে আমি একটা গানের জন্য নক করছিলাম, সেটা হচ্ছে বিদায় বন্ধু, আমার খুব পছন্দের গান। এটা ওই যে ফার্স্ট রেকর্ডিং এর সময় অমিত ভাইরে সেতু ভাই ফোন দিয়ে বলছে, যাই তোর ব্যান্ডের গিটারিস্টে সাবধান করে দিস। অমিত ভাই আমার কল দিয়ে বলতেছে, যাই তুই সেতু ভাইরে কেন ফোন দিছিলি? আমি বললাম যে আমি একটু গানটা পছন্দ করছি, গানের কর্ড দরকার। সেতু ভাই বলতেছে যে ও আমাকে চিনে দেখে আমার, তখন তো মাত্র হাই হ্যালো, এত তো পরিচয় নাই, যে আমাকে চিনে ভালোবাসা, তার জন্য আমার মানে গানের কর্ডের জন্য ও আমাকে ফোন দিয়ে দিবে। তখন টিনটে ছিল, ফোন না। আমি তো ভাই এই গানটা না খুব পছন্দের আমার, ভাই কর্ডগুলো একটু তার হেভি লাগছে। হ্যাঁ, তোর ব্যান্ডের গিটারিস্ট ঠিক করিস, কি ব্যান্ডের গিটারিস্ট, হ্যাঁ গান তুলতে পারে না, এটা করতে পারে না, আমার কাছে কর্ড চাই, আমার খুব লাগছে। আমাদের ড্রামার অমিত আমার হেভি সে বকলো ফোন দিয়ে, তত টিনটি ছো আমার ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ তুই একটা মান সম্মান সব ডুবাই দিছস, এই করছস। তখন আমার জিত চাচ্ছে, আমি কিছু এই সর্বনাশ, তার কাছে তো চাওয়া যাবে না। তবে মানে সবকিছুরই একটা পজিটিভ সাইন থাকে। আমি যেটা মনে করি যে ভাইয়ারা ওই জিনিসটা আমাদের সাথে করছে বলেই আমাদের সেই জিতটা কাজ করছে, এবং আমরা আসলে মানে আমি তো শিখতে পারিনি, আমার তো সেই ধৈর্য ছিল না। আসাদ সেই ধৈর্য নিছে, বা যারা আসলে ধৈর্য নিয়ে থাকতে পারছে বা ইয়ে করতে পারছে, তারাই আসলে জিনিসগুলো তুলতে পারছে। ভুল হয়েছে, ভুল হতে ঠিক আছে, এটার মধ্যে হয়তো এই নোটের জায়গায় ওই নোটটা হয়েছে, 10টা নোট ছিল, একটা নোট ভুল ছিল, 3টা নোট ভুল ছিল, ওই 3টা নোট হয়তো বা ঠিক করে নিয়েছে। এই জিনিসগুলো যখন খুঁজছে সে গিটারের ফ্রেটবোর্ডের মধ্যে যখন খুঁজাখুঁজি করছে, তখন কিন্তু অনেক বড় একটা লার্নিং হয়েছে ওর। তো এটা করতে দেখো প্রত্যেকদিন আমার নক করলে আমার ভিডিও বাজায়, গানের কর্ড বাজায় দিতে হইতেছে সবাইকে। এটা কিন্তু আমাকে কেউ দেয় না। আমার একটা গান স্টিল এখন পর্যন্ত কোন গানের চলো না। আবার আমার একটা জিনিস ছিল, আমি তো জীবনে গিটার বাজাইনি, আমি তো গিটার বাজাইতে পারি না, দেখা যেত। কিন্তু কিন্তু বাজলে আসাদ এইটা না ওইটা, এইটা না ওইটা, ওই যে বলতেছি যে এখন বাজায় তো দেখাইতে পারি না, আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যেতাম যে মুখে হয়তো বলতেছি আসাদ এইটা না ওইটা, ও বলতেছে যে না আমার এটাই মিলে, না ওইটাই। মানে এই জিনিসটা আমাদের হয়তো পরে আমরা শুনে হয়তো বা গানগুলো ঠিক করে নিতাম। আমারও ভুল থাকতো, সবারই ভুল থাকতো, হয়তো বা অনেক সময় কন্টেস্টে ইয়ে করতেছি, হ্যাঁ, যে কি হবে না হবে। এবং আমি তো মাসুদের ব্যাপারে আমি তো ক্লাসই পেতাম না, আমি তো মানে সবসময় ব্যস্ত থাকতো। গান তো সাহস ছিল না চাওয়ার মতো, যে ভাইয়া এই গানের কর্ডটা দেন, ওই গানের কর্ডটা দেন। স্টিল এখনো চাওয়ার মতো সাহস নেই। মানে হয়তো মানে এখন দরকার নেই, তারপর কিন্তু দরকার হয়, কিন্তু কখনো বলা হয়নি যে ভাই এই গানের কর্ডটা দেন তো, এই গানের কর্ডটা লাগবে। এলআরবির অনেক গান আছে আমি জানি না, কর্ড পারি না, এরকম আছে অনেক। মজার ব্যাপার কি, এলআরবির অনেক গান নিয়ে আমি মাসুদ ভাইয়ের একটা কথা বলি। আমি আসাদের বাসাতেই মাসুদ ভাইয়ের সাথে বসে কোন গান জানি বাজাচ্ছি, মানে মাসুদ ভাই বাজাচ্ছে, আমরা গাচ্ছি নিজেরাই আড্ডা চলে। তো তখন মাসুদ ভাইও বাজাইতে বলে কি,
এটা তারপর জানি মানে লিডটা শুরুর দিকে শুরু করে তারপর বলে কি তারপর জানি বাচ্চু ভাই আরে কি আমার বাজায়, স্কুল ওপেনের সময় তো তারপর জানি বাচ্চু ভাই কি বাজায় আমি বুঝি না। কত গানই তো বললাম, বাজিলাম, তো অনেক সব ভিডিও অনেকগুলা গান আছে। আমরা করছি, এইগুলা আসলে মানে খুব মজার মজার জিনিস আছে। এমন এমন জিনিস আছে বাচ্চা মেয়ে বাজিছে একদম অন স্টেজে, ওটা আবার চেঞ্জ হয়েছে পরের স্টেজে, পরের স্টেজে চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু আছে। তো অনেক ট্যালেন্টেড মানুষ ওনাদের তো সেকেন্ডে চেঞ্জ করতেছে। হ্যাঁ। তার সাথে যদি দৌড়াইতে না পারে তাহলে শেষ। একমাত্র সেই তুমি গানের পিছনে উনি কত ধরনের লিড বাজিয়েছে আমার মনে হয় হাতাহাতি করলে অনেক কিছু। আমরা হয়তো বা ওই প্রথম টিউনটা এইটা পর্যন্ত জানি। আমরা জানি, কিন্তু তারপর যখন এগুলোতে কত প্রকার ভ্যারিয়েশন, কত রকম কি অনেক করছে। অনেক স্লো ইয়ে করছে। ওনারা আসলে ওনাদের জীবনই দিয়ে দিচ্ছে মিউজিকের উপর, মিউজিকের বাইরে আসলে কিছুই চিন্তা করেনি। অন্যরকম। এখন তো যারা মিউজিক করতেছে তারা টাকা পয়সা চিন্তা করতেছে, টাকার পিছনে দৌড়। টাকার পিছনে দৌড়ে আসলে লাভ নাই। নাই। বিশেষ করে মিউজিক মিউজিক, থাকতেছে না, আমি যদি মিউজিক আর মিউজিকের হচ্ছে না। ব্যাপারে বলি, মিউজিকটা হচ্ছে গিয়ে মনের শান্তি। আমাদের দেশে আসলে মিউজিক করে আর্ন করার চিন্তা ভাবনা এটা খুবই ডিফিকাল্ট। অনেকে হয়তো বা করতেছে, আমাদের দেশে এটা খুবই ডিফিকাল্ট। সবচেয়ে বড় কথা হলো নিজে যেই প্রফেশনের মধ্যে গিয়ে শান্তি পাওয়া যাবে, হ্যাঁ সেইটাতেই আর কি যাওয়া যায়। আর মনের শান্তি যে জিনিসটা বললাম, যে আমি তো আসাদ তো 2014 থেকে ভাইকিংসে বাজাচ্ছে, তো 14 এর পরে আমি সেতার নিয়ে বেশ কয়েকদিন রান করছি। আমার সাথে বিভিন্ন মেম্বার্সরা আছে, এখনো আছে, অনেকেই আছে হয়তোবা পাশাপাশি বাজাচ্ছে। আমরা হয়তোবা কন্টিনিউ করতে পারতেছি না ফুল মেম্বার না থাকার কারণে। কিন্তু যেটা বলতে নিছিলাম, ওই যে কি কথাটা বলতে নিলাম ভুলে গেলাম, যে মিউজিক প্রফেশনের ইস্যুটা নিয়ে মূলত বলতেছিলাম আর কি, ভুলে গেছি। হ্যাঁ, ফ্যামিলি লিড করা, ইয়ে করার জন্য আসলে ওইভাবে করে আমাদের দেশে ইজ ভেরি ডিফিকাল্ট। তবে এখন আর আমরা কিন্তু মা বাপের চোখ ফাঁকি দিয়ে মিউজিক করছি, আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল। আসাদ হয়তো বা বাসা থেকে তারপরেও বড় আপা সাপোর্ট দিছে, তারপর অন্যান্যরা সাপোর্ট দিছে। আমি 3 বছর মিউজিক করার পরে আমার একটা শো আসলো স্বামীবাগে। আসাদও তখন মনে হয় আমাদের ব্যান্ডে জয়েন করে নাই, স্বামীবাগ যাইতে হবে। তো আমার বাসা জানে না, আমার ফ্রেন্ড আমার বললো যে দোস্ত তোর তো এখন তোরা কি করবি, তোরা ফুল সেটআপ আসতে হবে, স্বামীবাগে শো, এখন কি করবি? আমার দোস্ত আমি তো বাসা থেকে বাইরে হতে পারবো না, তুই একটা কাজ কর, আব্বারে ফোন দে। আব্বারে ফোন দিয়ে বল, বাসায় তখন টিএনটি, আব্বার কাছে ফোন দিল, ফোন দিয়ে তারপর বললো আর কি যে আঙ্কেল ওর তো একটু আসতে হবে এরকম। তখন গিয়ে আমার আব্বা জানছে আমি 3 বছর মিউজিক করার পরে, তখন আব্বা আমার জিজ্ঞাসা করে তুই গান বাজনা করিস? আচ্ছা ফাইন, ঠিক আছে যাও, এই আর কি। এখন অনেক ইজি, এখন বাপ মা গিটার কিনে দেয় ছোটবেলা বাচ্চাদেরকে, নাও গিটার। রবিন নিজেও আমি নিজে কিনে দিছি আমার মেয়েকে গিটার। হ্যাঁ, অথচ আমরা ফার্স্ট প্রোগ্রাম, আমি এই যে একটু আগে যে বললাম বিচ্ছিন্ন আবেগের যেই গিটারের মানে ইয়ের কথা, বাউয়ের একটা দেশি অ্যাকোস্টিক গিটার ছিল। বাউয়ের এই দেশি অ্যাকোস্টিক গিটারটা নিয়ে আমরা অডিশন দিছিলাম কলেজে। তারপর এটার তো সাউন্ড আসলে ভালো না। পরে আদিলের একটা অ্যাকোস্টিক গিটার ছিল গিবসন, আমরা যেহেতু একই এলাকায় ছিলাম আদিলের কাছ থেকে, তখন আদিলের সাথে আমরা আসলে মিউজিক স্টার্ট করিনি, কিন্তু আদিলের কাছে একটা গিটার ছিল সেটা জানতাম, ফ্রেন্ড হিসাবে হাই হ্যালো হইতো। আদিলের বাসায় গিয়ে আমরা ওই গিটারটা নিয়ে আসছিলাম শো করবো বলে। হ্যাঁ, আমরা ওই আমাদের ফার্স্ট শোতে আমরা এই গিটারটা নিয়ে গেলাম। অনেক বেশি কথা বলে ফেলতেছি আসাদ, স্মৃতিচারণ খুব বাজে জিনিস। হ্যাঁ, ইয়ে করা আমার মনে হয় আমরা একটা দুটা গান করে শেষ করে দিই। আসলে কি মানে এখনো তো অনেক খিদা, স্টেজে বাজাইতে পারতেছি না, এক বছর বেশি। রবিনও গান গাইতে পারতেছে না অনেকদিন ধরে। আমরা আমাদের বাসাটা আসলে দূরে হয়ে যাওয়াতে, আমি যেহেতু এখন দূরে থাকি, আগে তো এই বাসা দুই বাসা, আগে তো মন চাইলো সন্ধ্যার সময় আসাদ বাসায় আসো, ঠিক আছে, বা রবিন বাসায় আসো, চলো অমুকের বাসার ছাদে যাইবা, আমার বাসার ছাদেই আসো। হ্যাঁ, আসলে মানে বসলে দেখা গেছে সারা রাত পার হয়ে যাবে, তারপর গান শেষ হবে না। এত গান আমাদের করার ছিল, এত গান। আজকে যাওয়া যাচ্ছে একটা কিন্তু মনে নাই, সব ক্যাশ বাজে। বাট কর্ড ঠিক আছে, তোমরা কর্ডগুলি দেখে দেখে তুলতে পারবা। শেষ গান করবা নাকি আরেকটা গান করতে চাও? আমরা সেতার থেকে একটা গান করি। হ্যাঁ, সেতারে কোনটা? সবই তো ভুলে গেছি।
আচ্ছা সেটার থেকে কি করবো কোনটা বলো? বৃষ্টি গানটা করি, হ্যাঁ নাকি নাকি অন্যের হবে করবো? আমার কোনো সমস্যা নেই, যেটা করবো এটা যেটা করবে সেটাই। আসো বৃষ্টি। ও বৃষ্টি, বৃষ্টি তো ওয়াচিং ছিল তাই না? আচ্ছা, মনে হয়। এটা বলে। আকাশ গরমে তাতে জলের চিহ্ন নেই। খুব ভালো হতো যদি ধরো এক পলকেই কিছু মেঘ এসে যেত আমার কষ্ট নিয়ে, সেই মেঘ ঘুরে যেত তোমার পথ বেয়ে। খুব ভালো হয় যদি বৃষ্টি হয়, মন ভালো নেই আমার তাই যেন বৃষ্টি হয়। খুব ভালো হয় যদি বৃষ্টি হয়, মন ভালো নেই আমার তাই যেন বৃষ্টি হয়। অবাক তুমি আজ, আমি হাসি মুখে তাই শানাই থামিয়ে বলো কি করে বোঝাই। কাঁদতে হয় না আমার মেঘে বৃষ্টি পড়তে জানে, সেই কথা নিয়ে বাতাস গেল তোমার কানে কানে। খুব ভালো হয় যদি বৃষ্টি হয়, মন ভালো নেই আমার তাই যেন বৃষ্টি হয়। খুব ভালো হয় যদি বৃষ্টি হয়, মন ভালো নেই আমার তাই যেন বৃষ্টি হয়। কত কত ওকে, শেষ করে দিই এটা কি? হ্যাঁ কোনটা করো? আর তো কোনো গান করার দরকার নেই মনে হয়, শেষ করে দিই তাহলে। আচ্ছা তোমার মিউজিক স্কুলের জন্য আমার তরফ থেকে বা তোমার তরফ থেকেও মিক্স আমাদের একটা আনরিলিজ ট্র্যাক ছিল, এটা আমরা কখনোই করি নাই, এটা গানটা কমপ্লিট করা হয় নাই। আর এই গান বহু দেখে। তবে আনরিলিজ ট্র্যাক হলো এই গানটার বয়স হলো গিয়ে আসাদেরও গিটার শেখার আগে থেকে এই গানটার বয়স, এটা তখন আমরা টিউন করছিলাম, সামহাও হয় নাই। আমি একটু এইটা করি, তারপর সেই তুমিটা করে শেষ করে দিই। আমরা সেই তুমি তুমিটা লাইন 4 লাইন হ্যাঁ শেষ করে দিতে পারি। এখন যখন কারো কোনো রেসপন্স নাই, আমরা কেন বসে বসে এমনি এমনি করব? দরকার নেই, শেষ করে দিই চলো। না আমার মনে হয় আসলে টাইমিংটাও তো এরকম, হয়তো হ্যাঁ, লোকজন আমরা এই বাসায় সাইডে, হয়তো হ্যাঁ, ব্যস্ত আছে, ওইটাই। থাকতে আমরা পারে, ওটা পরবর্তীতে ওটা কোনো ইস্যু না। রাতে 11টার দিকে অনেকদিন ধরে করলে আসাদ তো। বলতেছিল, আমি বলতেছিলাম আসবো, আমিও অফিশিয়াল পারপাসে আসতে কোনটা পারি কোনটা না। কোনটা করবা? অশ্রুসিক্ত চোখে দুটো একটু গান তো অনেকগুলো আছে, জীবনের আবেগ, তারপর আর কি কি জানি। হ্যাঁ আমাদের অনেকগুলো গান আছে যেগুলো আমরা করতে পারি না, জীবনের আবেগ, তারপর অশ্রুসিক্ত চোখে, আচ্ছা, অশ্রুসিক্ত চোখে এটাই করি। হ্যাঁ একটা অশ্রুসিক্ত চোখে ব্যাকুল তোমার দীর্ঘশ্বাস, ভেঙে দিয়ে যায় আমার সব অভিমান।
কত দুঃখ আর তুমি বই বেড়াবে একান মনে, করে কি তুমি ফিরে আসবে না আমারই কাছে? থ্যাংক ইউ। এটা তোমার স্কুলের স্টুডেন্টদের জন্য আমার তরফ থেকে যাক, এই ফার্স্ট মনে এই গানটা কোন জায়গায় থেকে গেল। হ্যাঁ। আমরা কখনোই বাজানো হয়নি, হ্যাঁ, এই গানটা রেকর্ডেড অবস্থায় রেকর্ডের অবস্থা থেকে গেল। সমস্যা নেই, এটা এই বছরে হয়তো নামাই ফেলতে পারি, সমস্যা নেই। স্টুডিও দাঁড়া গেলে গান নামাই ফেলবো। 18 রবিন ভয়েস দিয়ে যাও একদিন। ওকে, শেষ করে দিই, চলো। অল্প। আচ্ছা, আমরা মনে হয় শেষ করে ফেলি। সেই তুমিটা নিয়ে রিকোয়েস্ট ছিল, আমারও আসলে পার্সোনালি খুব ইচ্ছা ছিল। বাচ্চু ভাই সম্পর্কে বললে আসলে উনি তো অনেক বড় মাপের মানুষ, ওনার সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমার সুযোগ হয়েছিল ওনার সাথে কিছুদিন ডি রকস্টারে 2006 এ ডি রকস্টারে বাচ্চু ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়, কথা হয়। আমাদের গ্রুমিং এ তো বাচ্চু ভাই ছিলেন। এরপরও যে কোনো জায়গায় দেখা হয়েছে। আসলে আমি একটু লুকায় থাকতাম, কেননা আমি তো একটু ফাঁকিবাজ মিউজিশিয়ান ছিলাম, যে অন্যান্যরা করে বেড়ায় আমরা ওইভাবে করতাম না। তবে ভাইয়ার কাছে যখনই যেই সব ব্যাপার নিয়ে আমরা আবদার করতাম, আবদার আসলে আবদার রাখার মতন আবদার নিয়ে হয়তো আমরা করতাম, ভাইয়া চেষ্টা করতেন ফুলফিল করে দেওয়ার। বাচ্চু ভাই আসলে আমার ওনার সাথে যদিও আমার সব মিলে হয়তো বা দেখা যদি কাউন্ট করি 15 থেকে 20 বার ভাইয়ার সাথে। আমার আসাদের সাথে অনেকবার, মানে ওইটা কাউন্টলেস, কিন্তু আমার সাথে যে কয়বারই হয়েছে, মানে তারপরেও আমি ওনাকে আমার গার্জিয়ান হিসাবে মানতাম। আমার খুব সাহস ছিল যে আমি যদি কখনো মিউজিক নিয়ে কিছু করতে পারি, কোথাও যদি আটকে যাই, ভাইয়ার কাছে গেলে ভাইয়া আমাকে হেল্প করবে। এবং উনি সেটা করছেন। যেদিন উনি চলে যাওয়ার সংবাদ আমার কানে আসে, যে মুহূর্তে সংবাদটা কানে আসে, সেই দিন আমার জাস্ট মনে হয়েছে যে আমি আমার গার্জিয়ান হারিয়ে ফেলছি, আমার আর মিউজিক হবে না। হ্যাঁ, তারপরেও চলতে হয়। আমরা হয়তো আমার ফার্স্ট আসাদরা তো আরো টাচে ছিল, তখন হচ্ছে 8:35-40 এর মতো। তখনও অফিশিয়ালি অ্যানাউন্স করে নাই, তার 1 ঘন্টা পর অ্যানাউন্স করছে ডাক্তাররা লাস্ট ট্রাই করছে এবং বারবার বলছে যে এটা স্কোয়ারে মানে রেকর্ড, সেটা হচ্ছে যে স্কোয়ারে কখনোই কাউকে মানে গোসল করায় না। বাচ্চু ভাই বললে বাচ্চু ভাইকে ওখানে গোসল করানো হয়েছে, সবকিছুই মানে রাখা হয়েছে। লাস্ট ট্রাই করছে ডাক্তার। লাস্ট একটা কথা বলেছে যে সে যদি ব্যাক করতো, বেঁচে আসতো, তাহলে হয়তো বাচ্চু ভাই খুব মানে সাফার করতো, এই কারণে যে তার মানে এমন শক দিছে হাড্ডিগুলো সব ভেঙে গেছে, মনে হয় এত পাঞ্চ করছিল। শেষ চেষ্টা করছে, কজ সে আইব বাচ্চু। এবং জাস্ট তখন ওই সময়টা মানে স্বামী ভাই ওকে কল দিছে এবং খুব নয়েজ ওভারঅল সবকিছু। তখন মনে হচ্ছিল না, তখনও চিন্তা করিনি যে এরকম একটা বাজে সংবাদ আমরা পাবো। আমি তো তখন জিমে ছিলাম। আমি মাসুদ ভাইকে কল দিলাম, আমার বললো যে তুই তোর ভাবিরা ফোন দিয়ে পর মাসুদ পাচ্ছিল না। দেন মাসুদ ভাই বলার পর মাসুদ ভাই সাথে সাথে ময়মনসিংহ ছিলেন, দেন সে ব্যাক করতেছে। তো বললো যে বসের অবস্থা খারাপ। সে তখন জানে না 9টা বাজে। তখন বলতেছে আমি আসতেছি, এই অবস্থা। আমি তো মোবাইলগুলো লকারে রেখে ওয়ার্কআউট করতেছি এবং 11:30টার দিকে শেষ হওয়ার পর যখন দেখলাম যে আমার 2 ফোনে নন স্টপ ফোন আসছে এবং টিভিতে অ্যানাউন্স করতেছে, আমরা তো দেখি নেই, তখন দেখলাম যে এই অবস্থা। দেন তারপরে তো যেটা হলো যে স্কোয়ার ওখানে যাওয়ার পর রাস্তা, আমি তো সমানে মাসুদ ভাইকে ফোন দিচ্ছি, মাসুদ ভাইকে পাই না, শামীম ভাইকে পাই না, সবাই লাস্টে আসাদকে ফোন দিলাম। আসাদ আমারে বললো যে রবিন তুমি যা শুনছো আমিও শুনছি, আমি যাচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আমি অফিসে আমরা 3 জন যাওয়ার পর যেটা হলো যে তারা 2 জন যাবে না। আমার অফিসেও আমার কলিগরা মোটামুটি জানতো যে বাচ্চু ভাইয়ের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাকে খবর দিয়েছিল আমাদের অফিসেরই এক সিনিয়র ভাই। আমি শুনে বলি যে ভাইয়া কোথায় দেখছেন আপনি? উনি বললো বিডি নিউজ বা কোথাও একটা বললো যে এখানে নিউজ আসছে। আমি তখনই ফোন দিয়েছি, আমি কিছুক্ষণ পরেই জানতে পেরেছি, মানে ততক্ষণে নিউজ হয়ে গেছে। হ্যাঁ, তারা অ্যানাউন্সটা করলো হচ্ছে শেষ চেষ্টা করে। তো মানে যাই হোক, মানে উনি আমি আজকে আসার পরও আসাদকে একটা জিনিস বলতেছিলাম যে আসলে মানুষের সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করা। হ্যাঁ, বাচ্চু ভাই, আমি আমার অনেক ফ্রেন্ডকে নিয়ে বাচ্চু ভাইয়ের সামনে দাঁড় করেছি, উনি এমন ভাবে কথা বলছে যেন মনে হয়েছে যে কতদিনের পরিচিত। হ্যাঁ,
এতটা আপন করে নিতে পারতো। এই জন্যই উনি আইয়ুব বাচ্চু, এই জন্যই ওনার জন্য মানুষের এত ভালোবাসা। আমরা তো মিউজিক করতে পারি না। এই যে আমি বললাম যে আমার হয়তো 10-15 বার এই মিউজিক জার্নিতে ওনার সাথে দেখা হয়েছে, কিন্তু ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ, হ্যাঁ, এটা ইভেন আমি ওনাকে ইচ্ছা করেই ওনাকে দেখতে যাইনি। হ্যাঁ, ইচ্ছা করে দেখতে যাইনি মানে আমি আমার মনে ওনাকে যে জীবন্ত অবস্থায় রাখতে চেয়েছিলাম, আমি সেই অবস্থায় রাখতে চাই। আমার মানে সেই সাহস বা সেই ইচ্ছা আমার ছিল। হ্যাঁ, এনিওয়েজ আসাদ, আমার মনে হয় ভাইয়ার গানটা দিয়ে আমরা শেষ করে দিই। হ্যাঁ, কারণ অলমোস্ট 10টা বাজে। হ্যাঁ।
বেশি ইমোশনাল হয়ে গেলাম বাচ্চু ভাই কথা বলতে গিয়ে। সেটাই। আমি আসলে সেম ইয়ারে 2018 বাচ্চু ভাই গেলেন, তো 2018 আমার আব্বাকেও হারাইছি, বাচ্চু ভাইকেও হারাইছি। আমার মানে আমার দুইজন ইম্পর্টেন্ট গার্জিয়ান ওই টাইমে আমি হারাইছি। 2018 ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর মি। যাই হোক আসাদ, আমার মনে হয় আমরা শেষ করে আসি। ফিনিশ হ্যাঁ, দিয়ে দাও। আমরা শেষ করি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আবার যদি সবাই চায় তাহলে আবার আমরা একদিন বসবো। একটু লেট নাইটে বসবো, সমস্যা নেই। তখন হয়তো 10:30 11টার দিকে বসবো। তখন নন স্টপ গান হবে, অনেক গান হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এলজিডব্লিউ এই তো, তাই না? শর্টকাট না আসাদ, আমি শর্টকাট লার্ন গিটার উইথ আসাদ, সবাই শর্টকাটে বলে, তো আমি আজকে এলজিডব্লিউ এ ফার্স্ট আজকে বলছি। হ্যাঁ, এলজিডব্লিউ এর সব মেম্বারদের প্রতি আমার রিকোয়েস্ট রইলো যে প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। প্র্যাকটিস না করলে সব হারিয়ে যাবে। আজকে আমি সব মিলে মনে হয় 4-5টা গান করলাম, আমার গলা অলরেডি বসে আসতেছে। এই রবিনই আমি এক সময় কিন্তু 30-35টা গান গিয়ে ইজিলি নেমে আমার এখন বাজানোর কোনো দিন আমি সব ভুলে গেছি। আসাদ গিটার নিয়ে করতেছে, আমি আজকে আসাদকে বলতেছিলাম যে আসাদ, তোমার মনে হয় জ্যাম করা উচিত, অনেকদিন ধরে জ্যাম করা হয়, সারাদিন স্টুডেন্ট খালি শিখাইতেছো। হ্যাঁ, ও কিন্তু অনেক পরিশ্রম করতেছে এটা নিয়ে। আর পরিশ্রম অ্যাজ এ টিচার কিন্তু তখনই সাকসেসফুল হয় যখন স্টুডেন্টরা, আমি ওর বেশ কিছু স্টুডেন্টের দেখলাম। কালকে একজনের কথা বলতেই হবে, যেমন কালকে ওই যে আমি কমেন্ট লিখছিলাম, অ্যাকোস্টিক গিটারটা প্লে করলো যে ছেলেটা, চমৎকার, দুর্দান্ত বাজায়, চমৎকার। আমিও পার্সোনালি ওকে অনেক বেশি পছন্দ করি, কারণ হচ্ছে আমি চাই অন খুব ভালো বাজাক। এবং আসলে কি সত্যি কথা হচ্ছে যে ওদের কাছ থেকে মানে ভালোটাই তো আমি সবসময় আশা করবো, কারণ আমি তো আর অন্য কিছু চাই না। তোমরা ভালো বাজাও, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। একজন শিক্ষকের সার্থকতাই হচ্ছে যখন স্টুডেন্ট সাকসেসফুলি সবকিছু করতে পারে। হ্যাঁ, আমরা একটু সময় দিলে সবই করা সম্ভব। সময় যেই খাতে যত বেশি সময় দিবে সে ততটা করতে পারবে। যেমন আমি আমার মেয়েকে বলেও পারতেছি না যে প্র্যাকটিস করো, খুব ইজিলি পেয়ে গেছে জিনিসপত্র হয়তো। হ্যাঁ, আবার ওর বয়সটাও কম, হয়তো বা রিয়েলাইজেশন আসবে। হ্যাঁ, করবে। হ্যাঁ, আর আমার প্র্যাকটিস প্লাস ধৈর্য, হ্যাঁ, একাগ্রতা, একটা সময় নিয়ে যদি আমরা করি, আমার হাতে কোনো ফিলফুল ছিল না কোনো কিছু, সারাক্ষণ এরকম টাইপের। রবি নিজেও বলছে যে মাসুদ ভাই খুবই দৌড়িত, 2004-এর দিক দিয়ে না। এখন কিন্তু আমি দৌড়াইতে পারি না, এখন কিন্তু না। এই এতক্ষণ যাই বাজাইলাম, এক ছোট ছোট নোট কিংবা মেলো খুঁজার চেষ্টা করি। ছোট্ট একটা এক্সাম্পল দিই, বাচ্চু ভাই সেই তুমি গানের কর্ড কোনো ডিফিকাল্ট কোনো কর্ডিং না, প্লেইন সুরটা সুন্দর। হ্যাঁ, মানে সবকিছু মিলিয়ে যে জিনিসটা টাচ করে মানুষকে। স্করপিয়ন্সের গান খুব মানে ডেফিনেটলি অনেক কিছু আছে, কম্বিনেশন ইজ ফাইন, কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, মানে জানলে আসলে সবকিছু বাজানোর দরকার নেই, জানা থাকা ভালো। হ্যাঁ, কোনটা ভালো কোনটা, যখন যেটা যে জায়গায় দরকার হবে তখন সেই জায়গাতে। যেমন সেই তুমি গানটার মধ্যেই বলি আসাদ, ওই যে ওইদিকে মনে হয় তুমি ক্ষমা করে, হ্যাঁ, ওই জায়গাটাতে একটা ডিফারেন্ট একটা কর্ড দেওয়া, মানে যখন জিনিসটা আসে, মানে এইসব গানগুলো কিন্তু মানুষকে অনেক দিন ধরে, আমার তো মনে হয় সেই তুমি গান কখনো পুরনো হবে না যেভাবে গেছে। অনেক গান আছে এরকম, আমরা শুনতে থাকলে অনেকে হয়তোবা শুনে নাই এখন লাইভ হয় না। আমরা লাইভ কনসার্টে অনেক যেতাম ওনাদেরকে সামনাসামনি দেখার জন্য, এখন অনেক কিছু ইজি। অনেকেই মিউজিকের এই পাইরেসির কারণে অনেকেই ইউটিউবের উপরও ডিপেন্ডেন্সি অনেক হয়ে গেছে। এনিওয়েজ, এগুলো তো অনেক পরের ইস্যু, যে আসলে শিখতে হবে, শিখার কোনো বিকল্প নাই। হ্যাঁ, শিখলেই টিকে থাকা যাবে এবং প্র্যাকটিস থাকতে হবে। শিখে বসে থাকলে, আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, এখন হয়তো আমি অনেককে জিজ্ঞাসা করলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অনেকেই বলতে পারবে না। অথচ যদি আমরা অথচ একটা স্কুল টিচারকে, যেই স্কুল টিচারটা ক্লাস 1-2-তে পড়ায় বা নার্সারিতে পড়ে, সেই টিচারটা পারবে। অথচ দেখা যাবে ইউনিভার্সিটির কোনো স্যার হয়তো টানা বলতে পারবে না, কেননা ওই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আসলে ওনার এখন আর পড়ার দরকার হয় না, উনি হয়তো মুখস্থ করে না। হ্যাঁ, এইটাই প্র্যাকটিস। থ্যাংক ইউ এভরিওয়ান।
আচ্ছা, তোমার কিছু বলার থাকে? না না, অথচ সারাদিন আমি লেকচার দিতে থাকি, সারাদিনই মুক্ত থাকি। আল্লাহ হাফেজ, দেখা হবে।